প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। যা কিছু চিন্তা করছেন সব কিছু মঙ্গলময়, কল্যাণকর। আমরা তো কল্যাণের কথাই ভাবি। মানুষের জীবনটাই এমন করে ভাববার। বলে না যে এই পৃথিবী খোদাতালা টুকরো টুকরো করে বানিয়েছিল, আর এটাকে জোড়া দিয়ে পৃথিবী বানিয়েছেন। সেই জোড়া দিয়েছেন প্রেম দিয়ে। তো প্রেম মানে হচ্ছে পরস্পরের প্রতি আসলে কর্তব্যবোধ, ভালোবাসা, আঘাত না করা, ক্ষতি না করা। কিন্তু তারপরে তো এই পৃথিবীতে হানাহানি সংঘাত লেগেই আছে। এই যে মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ ভয়াবহতা, সেই যুদ্ধে কে পরাজিত হবে, কে জয় পাবে জানি না। যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, সব কিছু কিন্তু অর্থনৈতিক গতিসূত্রের হিসাব। আরও চাই, আরও বাণিজ্য চাই, আরও ধনী হতে চাই। এইরকম যখন লড়াই থাকে বৃহৎ শক্তির, তারা যখন নানা কৌশলে যুদ্ধ চাপিয়ে দেয়, তখন আমাদের মতন ছোট দেশগুলো বিপদে পড়ে যায়। বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরে, অনেক দূরে, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ভারত মহাসাগরের মিল এই দিকটায়, তাই না? এবং এই পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওদিকে মায়ানমার, থাইল্যান্ড, এই জোনটাতে আমরা এখনও সামরিক সংঘাতের থেকে অনেক দূরে আছি। আমাদের এখানে যুদ্ধ নাই, কিন্তু আসলেই কি তাই? আমরা কি এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা তো এক ধরনের, এক প্যাটার্নের তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা আরও স্কেলেটেড হতে পারে। একটা বিশ্বযুদ্ধ কি, যেখানে বড় বড় শক্তিগুলো বিভাজিত হয়ে মুখোমুখি লড়াই করে। এখানে দুটো বড় শক্তি, চীন আর রাশিয়া, সরাসরি সামরিকভাবে এনগেজড হয়ে যুদ্ধ করছে না, কিন্তু তারা আবার ইরানের বিপক্ষেও নেই। অন্যদিকে যারা আছে অ্যালাইনমেন্টে আমেরিকার সাথে যুক্ত হয়ে যে দেশগুলো, তারা একটা দেশকে চেপে ধরেছে। সমস্ত গল্পটা হচ্ছে আসলে মধ্যপ্রাচ্যে যে একতরফা, একচ্ছত্র আধিপত্য বিস্তারের গল্প। এই আধিপত্যটা কিসের জন্য? তেলের জন্য। এই তেল হলে পকেটে টাকা আসবে তাদের, তারা আরও ধনী হবে এবং ধনী থাকবে। সেইখানে বাংলাদেশ, আমরা একদম দূরে থাকলেও আসলে প্রবেশ করে গেছি ওমন একটা যুদ্ধ পরিস্থিতিতে। সেইখানে মাথায় রাখতে হবে আমাদের পকেট কিন্তু ফাঁকা। এমন একটা সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে যখন কিনা কেবলমাত্র 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং বাংলাদেশে নতুন একটি সরকার গঠিত হয়েছে দীর্ঘ 17 মাস ইন্টারিম গভর্নমেন্টের পরে। ফলে এই নতুন যে সরকার, বিএনপি, যার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই সরকারের পকেটে দেশ চালাবার জন্য তেমন আহামরি কোনো টাকা মজুদ আসলে নাই, সংকট আছে। এই সংকটটাতে আমরা মোকাবেলা করতে যখন আমাদের প্রয়োজন ছিল বিশ্বে একটা স্থিতিশীলতা, শান্তি, আমাদের যেগুলো প্রোডাক্ট, পণ্য বহির্বিশ্বে রফতানি করা, আরও রফতানি করা, আরও বাজার খুঁজে সেইখানে আবার অর্থনৈতিকভাবে প্রফিট করা, এই সংঘাতের সময়টায় নতুন বাজার সৃষ্টি করা খুবই দুরূহ। এবং যেই বাজারটা আছে মধ্যপ্রাচ্যে জুড়ে, সেখানেও আমাদের সমস্যা। তাহলে দেখা যাবে যে সব মিলিয়ে আমাদের কাছে অর্থ সরবরাহটা কমে যাবে, না? আমাদের আয় কমে যাবে এবং যা আছে সেটা আবার খরচ হবে বেশি। কেননা তেলের দাম হু হু করে বাড়ছে, তাতে জিনিসপত্রের দাম বাড়বে। এই জিনিসপত্র কত কিছুই আছে, তাই না? অন্ন, বস্ত্র, চিকিৎসা, খাদ্য, সব কিছু। তাহলে এইরকম ক্রাইসিসে নিজেদেরকে আগে এখন টিকিয়ে রাখতে হবে। থিওরি ফর্মুলা হচ্ছে বাংলাদেশকে এখন টিকিয়ে রাখতে হবে, সারভাইভ করতে হবে। সেইখানে দরকার স্বচ্ছতা, কৃচ্ছতা, বিলাসিতা নয়। এই যেমন আমি মনে করি যে এই কথাটা বলতে শুরু করেছি, আসলে আমি মনে করি বাংলাদেশের মানুষদেরকে কৃচ্ছতা এই পথে পা বাড়াতে হবে। নিজেদেরকে সংযমী হতে হবে, বিলাসভাবে খরচ করা নয়। এবং এখানে আমার কাছে মনে হয় সরকার পলিসি হওয়া উচিত এনার্জি সাশ্রয়, বিদ্যুৎ সাশ্রয়, গ্যাস সাশ্রয়, এবং এই জন্য জনগণকে বারে বারে বলা
তাদের মধ্যে সচেতনতা তৈরি করা, তারা যেন অপচয় না করে। অপচয় রোধ করা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ এই জায়গাটা। জ্বালানি খাতটায় যা আছে, এই পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, সব কিছুকে অপচয় থেকে সরিয়ে আনতে হবে। গ্যাস, বিদ্যুৎ অপচয় করা যাবে না। অবকাঠামো উন্নয়নে এখন বড় কোনো উন্নয়নের কথা না বলা। নতুন সরকার এসেছে, অনেক ওয়াদা আছে জনগণের কাছে, কিন্তু এখন এটা আর সময় না যে অমুকখানে মেডিকেল কলেজ বানাবো, তমুকখানে বিশ্ববিদ্যালয় বানাবো। এই খরচগুলো এখন বন্ধ রাখতে হবে। একটা বছর, প্রথম 6 মাস দেখেন পরিস্থিতি কোন দিকে যায়। খুব অপরিহার্য হচ্ছে পথঘাট ঠিক রাখতে হবে, পথঘাট মেরামত। নতুন কোনো পথঘাট, নতুন কোনো ব্রিজ, কালভার্টের দিকে পা বাড়ানো যাবে না। কিন্তু কোনো যদি কালভার্ট ভেঙে যাচ্ছে সেটা অবশ্যই মেরামত করতে হবে, কেননা যোগাযোগ ব্যবস্থাটা সঠিক রাখতে হবে, পণ্য সরবরাহটা সঠিক রাখতে হবে। কৃষকদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফসল উৎপাদনে সহায়তা করতে হবে। চাঁদা নিয়ে একটা অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের যিনি পরিবহন সেক্টরের মন্ত্রী, রেল সেক্টরের মন্ত্রী শেখ রবিউল, উনি ঢাকা 10 আসনের, আমি তারও ভোটার, তিনি বলেছেন যে সমঝোতার ভিত্তিতে কেউ যদি অর্থ দেয় সেটা চাঁদাবাজি না, সেটা চাঁদা আর চাঁদাবাজি আলাদা। হ্যাঁ, থিওরিটিক্যালি অবশ্যই কথাটা ঠিক, কিন্তু যখন এইভাবে বলা হয় তখন যারা ক্রিমিনাল, যারা চাঁদাবাজ, ওই চাঁদা ওটাকেই, ওই সমঝোতার বিষয়টাকে সে তার কৌশলে নিয়ে দেখা যাবে যে খুব চাপ দিচ্ছে, চোখের আড়ালে, বোঝার আড়ালে বলবে এটা তো সমঝোতার। যেখানে সে অন্যায় করছে সেটাকে বলবে না না, এটা তো খুবই ভালোবেসে আদর করে বন্ধু হিসেবে। এখানে সুযোগ থেকে যায়, ফাঁক ফোকর থেকে যায়। আসলে ভাষা ব্যবহার, সূক্ষ্ম প্রয়োগ একটা শিক্ষিত দেশে সবচেয়ে সুন্দর, সহজ। আমাদের দেশে বিবেকবান, শিক্ষার হার বিবেকের সাথে যদি আমরা হিসেব করে দেখি, খুব ওই জায়গাটা দুর্বল। মানুষজন সুযোগ নিতে চায়, আর যদি দেখে যে যিনি নীতি নির্ধারণী জায়গার সর্বোচ্চখানে তিনি এভাবে বলছেন, তাহলে ওইটাকে অপব্যাখ্যা করে সে সুযোগ নেবে। সুতরাং ওই জায়গাটাকে বন্ধ করতে হবে। এবং বাড়ি ভাড়ায় একটা প্রচণ্ড প্রেশার আছে নাগরিক জীবনের। খুব ভালো হয় যদি সম্ভব হয়, এই যেমন এই রাজধানীতে এত বাড়ি ভাড়া, বছর খানিকের জন্য বাড়িওয়ালাদেরকে বলা যে তোমরা ভাই 40-30% বাড়ি ভাড়া কম নিবা, এবং আইন করে একটা নির্দিষ্ট সময়ের জন্য এটাকে প্রয়োগে নিয়ে যাওয়া। তাহলে ওখানেও এই যে নগর জীবনে এই মানুষদেরকেও কিছুটা সুযোগ দেওয়া সম্ভব। আমি যেহেতু কৃচ্ছতার কথা বলছি, সেই কৃচ্ছতাতে যারা বাড়ির মালিক তাদেরকে কৃচ্ছতায় আসতে হবে। আবার বাড়ি বানাতে গিয়ে কারো যদি ব্যাংক লোন থাকে, তাহলে সেইখানে একটা হচ্ছে ব্যাংক লোন যেটা শিডিউল করা, ওই স্লটটা পে করার জন্য একটু সময় বাড়িয়ে দেওয়া। আর কারো যদি সুদ তৈরি হয় অতিরিক্ত, সেখানে বিশ্লেষণ করা, সঠিক দলিল দস্তাবেজ সাপেক্ষে যদি সম্ভব হয়। ওই বাড়িওয়ালা যারা বাড়ি ভাড়াটা কমিয়ে দিচ্ছে, বাড়ি ভাড়া দিতে গিয়ে তারা যেহেতু নাগরিক জীবনে এই উপকার করছে, একটা সোশ্যাল ওয়েলফেয়ারের রোল প্লে করছে, সেইখানে তাদেরকে আবার সরকারের যে ব্যাংক সুদ সেটা কিছুটা রেয়াত দেওয়া সম্ভব কিনা, মওকুফ করা সম্ভব কিনা। ধরা যাক সেখানেও 30-40% সুদ মওকুফ করে দেওয়া গেল। কারো ঘাড়ের উপরে অনেক সুদ জমে থাকে। অর্থাৎ ফিনান্সিয়াল এই সেক্টরটাতেও মন দেওয়া, বিশ্বাসঘাতকতা না করা। কৃচ্ছতার জায়গাটা হতে হবে অল আউট, দেশ জুড়ে সকলকে ওই জায়গায় আহ্বান করতে হবে। এটা একটা ফিলসফি। আসলে কৃচ্ছতা একটা মূলত ফিলসফি, মানুষের মধ্যে শুদ্ধতার জীবনযাপনের দিকে আহ্বান জানানো, ভালো একটা জীবনের দিকে, ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্ট সেই দিক দিয়ে মানুষকে জাগ্রত করে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে এগিয়ে নিয়ে যাওয়া, এই ভূমিকাটা এখন খুব জরুরি। কেননা যদি এই যুদ্ধ পরিস্থিতি আরও এমন দিকে ধাবিত হয়, আরও ভয়ানক, আরও ভীতিকর, আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে, তাহলে বাংলাদেশ চাপের মুখে যেতে প্রতি সপ্তাহে দেখবেন চাপের মুখে চলে যাচ্ছে। এটা বেশি সময় লাগবে না তো,
এখানে এখনই ভাবতে হবে, এখনই পলিসি নেন। আমি আরেকটা ভিডিওতে বলেছি যে গুরুত্বপূর্ণভাবে ম্যানেজমেন্টে 4টা সেল করা দরকার। একটা হচ্ছে আর্থিক ম্যানেজমেন্ট, রিসার্চ সেল, একটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা, একটা হচ্ছে নিরাপত্তা, একটা হচ্ছে পররাষ্ট্রনীতি, আর একটা হচ্ছে জ্বালানি খাত ম্যানেজমেন্ট। মন্ত্রণালয়গুলোর অধীনে হতে হবে, এ কথাটা আমি বলেছি। তো আমার এখনকার কথাগুলোর সঙ্গে ওই আগের যে সেল, এগুলোর একটা গভীর সম্পর্ক আছে আমার। তাহলে শেষ কথাটা হচ্ছে যে আমাদের নেতার দিক থেকে কৃচ্ছতার ডাক দিতে হবে। উনি এই ডাকটা প্রতিধ্বনিত করাবেন আমাদের যত সোশ্যাল লিডার্স আছে, মন্দির, মসজিদ, গির্জা, যে যেখানে যত মৌলানা আছেন, পুরুত ঠাকুর আছেন, বৌদ্ধ সন্ন্যাসী আছেন, স্কুল কলেজের শিক্ষক, প্রিন্সিপাল, হেডমাস্টার, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, অধ্যাপক, প্রত্যেকখানে তারা ভূমিকা পালন, কবি, সাহিত্যিক, শিল্পী, সবাই মিলে এই কৃচ্ছতার ডাকটা দিবে, জাতিকে জাগিয়ে তুলবে ওইখানটায় যে পরস্পর হাত ধরে এখন হাঁটার সময়, ভোগবিলাস নয়। একটা বছর খুব কঠিন কঠোর জীবন যাপন করা ভীষণ দরকার, না হলে যে বিপদ সামনে কেউ সামাল দিতে পারবেন না। তাতে করে দেখা যাবে এই বিপদের দিনগুলোতে যদি কৃচ্ছতায় না যায় যারা অনেক ধনী, তারা ভালো থাকবে, কিন্তু এদেশে যারা আর্থিকভাবে দুর্বল তাদের কি হবে? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সবগুলো ভালো, এই প্রোগ্রামগুলোকে এর সঙ্গে ইনকর্পোরেট করতে হবে। তাহলে আমরা একটা স্বাভাবিক দিকে এগিয়ে যেতে পারবো, কিংবা স্টেবল, একটা মানে মিনিমাম স্টেবল থাকতে পারবো বলে আমি ধারণা করি। ভালো থাকুন, সকলকে শুভেচ্ছা, শুভকামনা। আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারের সাথে এতক্ষণ ছিলেন বলে কৃতজ্ঞতা।